নমস্কার। শুরু করছি গপ্প বাসর। আজকের গল্প বিষে বিষে বিষক্ষয়। কলমে মৌসুমী সাহা, কণ্ঠে আমি মনিকা। আজ শোনাব গল্পটির শেষ পর্ব। আগের দিনে আমরা শুনেছিলাম স্কুলের ওই ওয়াশরুমের ঘটনার পর অভিরূপ নাকি আর কখনো স্কুলে আসতে পারেনি। শুনেছি অস্বাভাবিক আচরণ করত বাড়িতে। ওর বাবা চিকিৎসার জন্য অনেক চেষ্টা করেছেন। ইতিমধ্যে হঠাৎই ওর মা একদিন কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান। হয়তো ওর এই অবস্থাটা উনি সহ্য করতে পারেননি। বাবা অনেক কষ্টে মোটামুটি সুস্থ করে ওকে বাড়ি থেকেই পড়াশুনো করিয়ে প্রধান শিক্ষকের পরামর্শ নিয়ে পরীক্ষার ব্যবস্থা করেন। অথচ কি আশ্চর্য, মাধ্যমিকেও ছেলেটা টপার। এরপর ধীরে ধীরে সবাই একদিন ওকে ভুলে গেল। শুধু আমার মাঝে মধ্যে নিজেকে খুব অপরাধী লাগত। স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজ শেষ করলাম। যোগাযোগ রাখার চেষ্টা করলে যদি ওর কোনো ক্ষতি হয়, তাই ওর বাবার সাথে মাঝে মধ্যে ফোনে কথা বলতাম, কিন্তু কখনো ওর বাড়ি যেতাম না। এরপর অনেকগুলো বছর কাটল। অভিরূপ যেদিন চাকরির ইন্টারভিউ দিতে যায়, হঠাৎই পথে আমার সাথে দেখা হয়। সেদিন কেন জানি না আমাকে চিনতে পারেনি মনে হলো। কোনো কথা তো দূর, মাথা নিচু করে চলে গেল। আর একটা আশ্চর্য ঘটনা, কাকতালীয়ভাবে ওই একই অফিসে আমিও জয়েন করলাম কিছুদিন পর। অভিরূপকে যেদিন প্রথম ওর অফিসে দেখি, খানিক চমকে উঠেছিলাম। আর সঙ্গে সঙ্গে আমার এটাও মনে হয়েছিল, এই একই অফিসে কাজ পাওয়াটা আমার কাছে হয়তো ঈশ্বরের একটা আশীর্বাদ। হয়তো ঈশ্বর আমাকে কোনো সুযোগ দিতে চাইছেন। এই সুযোগটা আমার নেওয়া উচিত। সেদিনই মনে মনে ঠিক করলাম, অভিরূপের এই ফোবিয়া থেকে আমাকেই ওকে বের করতে হবে। একদিন বসের সাথে কাজের কথার মাঝেই জানতে পারি ওনার ওয়াইফ ডক্টর মিসেস অরুণিমা ব্যানার্জির কথা। ওনার পরামর্শেই আজকের এই ঘটনাটা সাজিয়েছি। ডক্টর অরুণিমা ব্যানার্জির কথা জানতে পারার পরেই বসকে অভিরূপের সমস্ত বিষয়টা আমি খুলে বলেছিলাম। এদিকে রাইমাকে সবটা বুঝিয়ে বলায় সেও সহযোগিতার হাত বাড়িয়ে দিল। হঠাৎ রাইমা বলে উঠল, তনুদি, অভিদার জ্ঞান ফিরেছে দেখো। তনু সঙ্গে সঙ্গে অফিসের সবাইকে যে যার নিজের চেয়ারে বসতে বলল। অভিরূপের কাছে গিয়ে জানতে চাইল, কি এখন কেমন লাগছে? জবাবে কোনো কথা না বলে কেমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আবার নিজের মধ্যে কুঁকড়ে যেতে লাগলো অভি। রাইমা বলল, অভিদা, তুমি কিচ্ছু করনি, ভুলটা আমারই। তোমার কোনো দোষ নেই তো, অমন করছো কেন? অভিরূপ ক্ষীণ স্বরে বলে উঠল, আমি কিছু করিনি। আমি
কিচ্ছু করিনি। তোমরা আমাকে মেরো না, আমাকে আমাকে মেরো না, আমাকে আমাকে বিশ্বাস করো। তনু এবার ওর মাথার কাছে এসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, অভিরূপ, তোমার কোনো দোষ ভুল নেই। আজকের মতো সেদিন স্কুলেও তোমার কোনো ভুল ছিল না। ওটা তোমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র ছিল। তুমি তো খুব ভালো ছেলে অভিরূপ। দেখো, কলিগরা যে যার কাজ করছে, তোমাকে কেউ তো কিছু বলছে না। আর রাইমাকে দেখো, কত চিন্তা করছিল তোমার জন্য। একটু বোঝো। দেখো সবাইকে, আমাকে দেখো, চিনতে পারছো? আমি আমি স্কুলের সেই মেয়েটা, ওয়াশরুমে যাকে দেখে তুমি, মনে পড়ছে? অভিরূপ অনেকক্ষণ তনুরুচি আর রাইমাকে দেখে কিছু একটা বোঝার চেষ্টা করল। সেদিন অফিস থেকে বেরিয়ে বসের সাথে গাড়িতেই অভিরূপকে নিয়ে তনু আর রাইমা চলে গেল ডক্টর অরুণিমার কাছে। সবটা শুনে সবাইকে পাশের ঘরে পাঠিয়ে অভিরূপের কাউন্সেলিং শুরু করলেন নতুনভাবে। ফলাফলটা অবশ্যই ভালোই হয়েছিল। 20-এ বিষক্ষয়। এরপর আরও কেটে গেল বেশ কয়েক মাস। অভিরূপ আর তনুরুচির প্রমোশন হলো, একেবারে ডবল প্রমোশন। প্রথমটা অফিসিয়াল, মানে অফিসে প্রমোশন হলো। দ্বিতীয়টা অবশ্য কলিগ থেকে দম্পতি, সর্বোপরি আদর্শ বন্ধু। নমস্কার, শেষ করলাম 20-এ বিষক্ষয়।